কৌশিকবাবুর কথা শুনে হাসছিলাম। আপনার ক্যামেরার যদি স্যাটেলাইট ভালো থাকে তাহলে দেখবেন নেতাজির ঘোড়াটাও হাসছে। উনি বলেছিলেন ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে ওনাকে দলটা শেষ হয়ে গেছে এবং অভিষেক মমতা ব্যানার্জিকে এই দলে থাকা যাবে না। যদি ওনাকে টিকিট দিতেন তাহলে আজকে উনি এই কথা বলতেন না, উনি অভিষেক ব্যানার্জি আর মমতা ব্যানার্জি জয়গান করতেন। যে শুভেন্দু অধিকারী তাপস রায়ের বিরুদ্ধে বলেছিলেন যে চোর কেন ঢুকবে না, উনি তো টাকা চুরি করেছিলেন, সেই শুভেন্দু অধিকারী বলার পরও তাপস রায় আর অর্জুন সিং একইভাবে কিন্তু একই মঞ্চে আছেন। আমি জানি না ইডি আবার এই তদন্ত করবে কিনা তাপস রায়ের বাড়িতে এসে। এক, দু নম্বর, অর্জুন সিং একটা সময় অভিযোগ করেছিল ব্যারাকপুরের মনীষ শুক্লাকে খুন করেছিল শিলভদ্র দত্ত। সেই শিলভদ্র দত্ত আর অর্জুন সিং আজকে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হয়েছে, একদম দমদম, একজন ব্যারাকপুরে। অভিযোগ, আপনাদের আর্কাইভ খুব ভালো, আপনি অভিযোগপত্র দেখে নেবেন এবং তার বক্তব্য শুনে নেবেন। দুই, তিন নম্বর আমি বলি যে দেখুন ভারতবর্ষে বেকার বাড়ছে, ভারতবর্ষে চাকরি নেই, ভারতবর্ষে পেট্রোলের দাম বাড়ছে, ভারতবর্ষে গ্যাসের দাম বাড়ছে, ভারতবর্ষে ডিজেলের দাম বাড়ছে, ভারতবর্ষের অর্থনৈতিক গ্রাফ কমছে কিন্তু আদানি আম্বানির অর্থনৈতিক গ্রাফ বাড়ছে। স্মার্ট সিটি কোথায় গেল, মেক ইন ইন্ডিয়া কোথায় গেল আমরা জানি না। গঙ্গা দূষণ 75% বেড়েছে। আপনি আপনার বলার সময় বলিনি। আচ্ছা, এই হাইব্রিড ক্যান্ডিডেট কে হবে সেই নিয়ে বিজেপির কি হবে না হবে আমাদের কোনো মাথা ব্যথা নেই। হাইব্রিড মানে হচ্ছে কীর্তি রাজের হাইব্রিড ক্যান্ডিডেট। 1999, 2009, 2014 সালে ভারতীয় জনতা পার্টির নির্বাচিত সদস্য ছিলেন, আজকে তৃণমূল কংগ্রেসের নির্বাচিত এমপি ইলেকশনে দাঁড়িয়েছে। শত্রুঘ্ন সিনহা অটল বিহারী বাজপেয়ীর ক্যাবিনেটের মন্ত্রী ছিলেন, 2009 আবার লোকসভায় বিজেপির প্রার্থী ছিলেন এবং জিতেছিলেন, আজকে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট। আসলে আপনি একটু আগে বলছিলেন না একটাকে অভিষেক, আমার মনে হয় না একটাকে অভিষেকে পাওয়া যায়। একটাকে পাওয়া যায় কাকে? আরাবুল ইসলাম, শওকত মোল্লা, জাহাঙ্গীরকে একটাকে পাওয়া যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পাওয়া যায় না। কারণ অভিষেক বন্দ্যোপাধ্যায় ওই সময় তার দুবাইয়ে কয়লার টাকা, গরুর টাকা, বালির টাকা সমস্ত কিছু জমা করতে যান, তারপরেও সিবিআই ইডি ওনাকে সমন পাঠান কিন্তু ওনাকে অ্যারেস্ট করেন না। দুই, তিন নম্বর আমি বলছি, খুব ভালো বলেছেন অমিত শাহ। 2023 সালে সিউড়িতে এসে অমিত শাহ বলেছিলেন যে 25-35টা আসন আমাদের টার্গেট। হয়ে গেলেন সুকান্ত মজুমদার বললেন কোনো টার্গেট দেওয়া হয়নি। দিলীপ ঘোষ কি বললেন? 25খানা টার্গেট দেওয়া হয়েছে। 10/4/2024 বালুরঘাটে কি বলছেন? 30টা টার্গেট অমিত শাহ বললেন। যত দিন যাচ্ছে টার্গেট কমছে, দেখবেন এরপরে এসে যখন মে মাসে আসবে বলবেন আমাদের শূন্য টার্গেট, আর কোনো টার্গেট নেই ভারতীয় জনতা পার্টি। আসলেই বিজেপি আর তৃণমূলের টার্গেট সংখ্যক না, বাংলার মানুষ যাকে বাঁচবে বা ভারতবর্ষের মানুষ কিভাবে প্রোগ্রেস রিপোর্ট হয়েছে, কি কাজ হয়েছে তার উপরে ভোট দেবে। কেউ প্রজা মনে করে না ভারতবর্ষের মানুষকে, আমরা মনে করি গণদেবতা। গণদেবতা ঠিক করে দেবে কাকে ভোট দেবে আর কাকে ভোট দেবে না। গণদেবতার যা ইচ্ছে তাই করবে, মস্তদে কে বসবে আমরা 4 জুন বুঝতে পারবো। রাজর্ষি, কংগ্রেস আর সিপিএম কটা সিট জিতবে পশ্চিমবঙ্গে সেটা বলে দিক। তাদের তো টার্গেট নিয়ে খুব চিন্তা, নিজেদের কথা বলতে পারছে না। মালদার আম নিয়ে দিনের পর দিন সোনিয়া গান্ধীকে ভেট চালাতে গেছে, কিন্তু মালদার হিংসা বিজেপি কে হবে? তাই নিয়ে একটা শব্দ তাদের বিজেপিটা কে হবে? মিড ডে মিলে বরাদ্দ কমছে, 100 দিনের কাজে বরাদ্দ কমছে কেন্দ্রীয় বাজেটে। এই যে কৌশিকবাবু রাজশ্রীর মধ্যে যে এই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব হচ্ছিল না, আমি পরিষ্কার আপনাকে বলছি, তৃণমূল কংগ্রেস 131, এই রাজশ্রী আর কৌশিকবাবুর মধ্যে চাকচি হচ্ছে, এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বা আপনি অন্যভাবে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব বলতে পারেন। আমি আপনাকে পরিষ্কার বলছি, তৃণমূল কংগ্রেসের কাছে অপশান ছিল যেখানে 131 নম্বর ভারতের সংবিধানে ওরা সুপ্রিম কোর্টে মামলা করে কেন্দ্রীয় বঞ্চনার জন্য মামলা করতে পারতেন, পিল ফাইল করতে পারতেন, করেননি। পাবলিক অ্যাকাউন্টস কমিটির একটা চিঠি দেখাতে পারবেন না কৌশিক বাবুরা যে এখানে কেন্দ্রীয় বঞ্চনার শিকার হয়েছে, ওরা একটা চিঠি দিয়েছে। ফাইন্যান্স কমিটিতে একটা চিঠি দেখাতে পারবেন না যেখানে বলা হয়েছে কেন্দ্রীয় বঞ্চনা হয়েছে। আসলে মুশকিল হচ্ছে সাধারণ গরিব প্রান্তিক মানুষগুলো, তারা এই বিজেপি তৃণমূলের এয়ার আলোচনা এখানেই শেষ করতে হচ্ছে।